নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু গাহিন। মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভের আগুনে গর্জে উঠল বিদেশের মাটি। মোহাম্মদ ইউনুস যখন রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিচ্ছিলেন তখন রাষ্ট্রপুঞ্জের বাইরে প্রবাসী বাংলাদেশিদের একটা বিরাট বড় অংশ বিক্ষোভ দেখাতে শুরু করে এবং মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানে ফিরে যেতে বলে এবং সরকারের বৈধতা নিয়েও তারা কোশ্চেন অ্যারাইজ করে। এই ঘটনা সারা বিশ্বের মিডিয়া কভার করে এবং এতে মোহাম্মদ ইউনুসের মাথা যথেষ্ট ওয়েট হয়ে গেছে। তবে এই বিক্ষোভ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আর মোহাম্মদ ইউনুসকে চাইছেন না, তারা কোনো নির্বাচিত প্রতিনিধিকেই চাইছেন। আজ রাষ্ট্রপুঞ্জের বাইরে যে বিক্ষোভ হয়েছে তার থেকে মানুষ চাইছে যে বাংলাদেশে খুব শীঘ্রই নির্বাচন হোক। মোহাম্মদ ইউনুস তো ক্ষমতা আঁকড়ে রাখতে চাইছে। কিছুদিন আগে নেপালে যে ঘটনা ঘটে গেল, নেপালের প্রধান বিচারপতি বর্তমানে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন 6 মাসের মধ্যে নির্বাচন করাবেন, কিন্তু বাংলাদেশে তার উল্টোটাই হচ্ছে। কোনো নির্বাচিত প্রতিনিধি না হয়েও কেন তিনি এই পদে থাকতে চাইছে সেটাও একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে সারা বাংলাদেশের মানুষের মনে। বিক্ষোভকারীদের দাবি যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, সেখানে রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক সবার উপরই অত্যাচার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মোহাম্মদ ইউনুসের জামানায় বাংলাদেশে অন্ধকারতম অধ্যায়, এই স্লোগান তুলে সরব হন বিক্ষোভকারীদের অনেকেই। অনেকের মতে এই বিক্ষোভকারীরা শেখ হাসিনার সমর্থক। সে যে দলেরই সমর্থক হোক না কেন, তারা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ভালো মন্দে তাদের বলার অবশ্যই অধিকার আছে। আর এই বিক্ষোভকে সারা দেশের বিভিন্ন মিডিয়া কভার করেছেন। যখন মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যখন বক্তৃতা দিচ্ছিলেন এবং অবশেষে মোহাম্মদ ইউনুস স্বীকার করে নিলেন যে ভারতের সঙ্গে আমাদের এই মুহূর্তে কিছু সমস্যা আছে। বাংলাদেশের ছাত্ররা যা করেছে তা ভারত পছন্দ করতে পারছে না। তিনি সবসময়ই ভারতকে টানেন এবং ভারতকে দোষারোপ করেন। আসলে তিনি অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন সবসময়। বিশ্বের মঞ্চে ভারতকে তিনি সবসময় নিশানা করে থাকেন। তিনি বলেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন নাকি ভারত ভালোভাবে নেয়নি এবং হাসিনা সরকার পড়ে যাওয়ায় ছাত্রদের আন্দোলনকে নাকি জঙ্গি আন্দোলনের তকমা দেওয়া হয়েছে। আসলে এখন এই সরকারের আর কোনো উপায় নেই, তারা তো নির্বাচিত নয়। এখন নিজের পিঠ বাঁচাতে যা খুশি তাই বলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ভারত সম্পর্কে বিরোধী মন্তব্য করলে তারা আরও কিছুদিন গদিতে থাকতে পারবে। তাছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারতবর্ষ, তাই ভারতবর্ষকে বলার আরেকটা সুযোগ পেয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুস। এই কারণে নাকি ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। আসলে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা তো ভারত তৈরি করেনি, বাংলাদেশ নিজেই তৈরি করেছেন। তিনি আরও দাবি করেছেন ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে এবং আন্দোলনকে ইসলামী সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। একবার ভাবুন তো, যা খুশি তাই বলে যাচ্ছে। তিনি কখনো ইলেকশন তাড়াতাড়ি করানোর চেষ্টা করেননি, কোনো নির্বাচিত সরকারকে সেই পদে বসানোর চেষ্টা করেননি। কোনো দেশের নির্বাচিত সরকারই সেই দেশের ভালো মন্দ বিচার করতে পারে। বর্তমানে সার্ক সংগঠন অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার মূলেও নাকি ভারতই রয়েছে, এমন অভিযোগ তিনি করেন। আসলে তিনি যে কোনো প্রকারে ভারতের উপর বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। সার্ক হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি 1985 সালে 8ই ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এই সার্কের একসময় বিরাট ভূমিকা ছিল এই সাউথ এশিয়ায় এবং যার সদস্য ছিল 8টি দেশ: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। এবং উরি হামলার পর ভারত পরিষ্কার করে বলে দেয়, পাকিস্তান যতক্ষণ না সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করছে ততক্ষণ তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবে না। ভারত পরিষ্কারই বলে দিয়েছিল। তো এখন বাংলাদেশ বলুক যে পাকিস্তান যেন ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা না করে, তাহলে সার্ককে হয়তো পুনরুজ্জীবিত করা যেতে পারে, কিন্তু ভারত তাদের অবস্থানে একদম অনড় আছে। যতদিন পর্যন্ত ভারত বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে যাবেন এই অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা, ততদিন পর্যন্ত ভারতবর্ষের সঙ্গে কোনো উন্নতি সম্ভব নয়। এটা তো পরিষ্কার এবং সবাই বোঝে।